হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। হ্যালো। হ্যাঁ, আচ্ছা শোনো, আমরা এখন শুরু করছি তোমাদের ক্লাস 9-এর ইকোনমিক্স চ্যাপ্টার 1, ফার্স্ট চ্যাপ্টার। দেখো, তোমরা কিন্তু ক্লাস 8 পর্যন্ত ইকোনমিক্সটাকে একটা সেপারেট বা ডিস্টিংক্ট সাবজেক্ট আকারে পড়োনি। সে কারণেই আমি কিন্তু তোমাদেরকে একদম পুরো বাংলায় কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে চাইছি। অ্যাকচুয়ালি দেখো, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা নিজেরাই লিখতে পারবে। আর এই ইকোনমিক্স সাবজেক্টটা শুনেই যে তোমরা খুব কঠিন বোধ করবে তা কিন্তু নয়। সে কারণেই আমি তোমাদেরকে আজকে ইকোনমিক্স দিয়ে শুরু করছি। ক্লাস 9-এর সিবিএসসির এনসিইআরটি সিলেবাসের ইকোনমিক্স তোমাদের ফার্স্ট চ্যাপ্টার শুরু করছি। দেখো, প্রথম যে চ্যাপ্টারটা আছে তোমাদের পালামপুর নিয়ে, স্টোরি অফ ভিলেজ পালামপুর। দেখো, এখানে একটা জিনিস দেখবে, প্রথমে এই সাবজেক্টে যাবার আগে আমি তোমাদের সাবজেক্টের অরিজিন সম্পর্কে কিছু বলতে চাই। প্রথম যে বিষয়টা বলবো, দেখো, এই ইকোনমিক্স আগে কিন্তু কোনো সেপারেট সাবজেক্ট আকারে ছিল না। কৌটিল্য প্রথম একটা বই লেখে, অর্থশাস্ত্র। এই বইটা কিন্তু মোটেই ইকোনমিক্সের বই নয়, এটা ছিল পলিটিক্যাল সায়েন্সের। আচ্ছা, একটা জিনিস অবশ্যই আমি বলবো, আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, যাতে কিনা আমি একটু উৎসাহ পাই তোমাদের আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, শুরু করছি। তো কৌটিল্যের অর্থশাস্ত্র এই বইটা কিন্তু ফার্স্ট কোনো বই যেটা নাম তোমরা দেখতে পাচ্ছ যে অর্থশাস্ত্র, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই বইটা কোনো ইকোনমিক্সের বই না, এটা ছিল হচ্ছে পলিটিক্সের বই। আচ্ছা, কি পরবর্তীকালে এই অ্যাডাম স্মিথ, এই কিন্তু সে হচ্ছে ফার্স্ট বই শুরু করলো, দ্য ওয়েলথ অফ নেশন। এটা হচ্ছে ইকোনমিক্সের ফার্স্ট ইভার কোনো বুক, যেটা কিনা আমাদের ইকোনমিক্সকে একটা ডিস্টিংক্ট সাবজেক্ট আকারে এস্টাবলিশ করলো। ইকোনমিক্সের ফার্স্ট বুক, বোঝা গেল? এবার দেখো, কতগুলো টার্ম আমি তোমাদেরকে বলি, তোমরা শুনে থাকবে। ইকোনমি, ইকোনমিক, ইকোনমিক্স। ইকোনমিক্স যখন আমি বলছি, এটা কিন্তু একটা সাবজেক্ট, একটা ডিস্টিংক্ট সাবজেক্ট আকারে আমরা স্টাডি করছি। আচ্ছা, ইকোনমিক, ইকোনমিক মানেটা কি? যেটা আয় দেয়। আর ইকোনমি, এটা হচ্ছে যারা ন্যাশনাল ফিনান্সিয়াল বা ওয়েলথ কন্ডিশন, এটাকে তোমরা বলতে পারো। তাহলে এভাবে আমরা তিনটা শব্দকে ডিস্টিংক্টলি ডিফারেন্ট করে নিলাম। এইবার আমি তোমাদের আসছি, তোমাদের যে মেইন বইটা, অর্থাৎ ফার্স্ট গল্পটা, দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুর। দেখো, এখানে একটা জিনিস দেখো, এই যে ভিলেজটার নাম দিচ্ছে পালামপুর, এই পালামপুর কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভিলেজ নয়, এটা একটা ইমাজিনারি ভিলেজ। এই আমাদের ইন্ডিয়াতে যে কোনো রুরাল এরিয়াতেই কিন্তু তোমরা সেম ভিলেজের পিকচারটা দেখতে পাবে। এই যে এখানে যে পিকচারগুলো দেখছো, এগুলো কিন্তু সব রুরাল পিকচার, এবং এটা তোমরা যে কোনো রুরাল এরিয়াতে যাবা, তোমরা সেম পিকচার কিন্তু দেখতে পাবে। সেই কারণে একটা ইমাজিনারি নাম আমরা ধরে নিলাম, যে পালামপুর। তো একটা ভিলেজের যদি আমরা ডিসকাশন করি, তাহলেই কিন্তু আমরা পুরোটা পেয়ে যাব। এবার দেখো, এখানে কি বলছে, আহ, এই যে ইমাজিনারি ভিলেজ, একটু আগে যেটা আমি বললাম, এটা ইমাজিনারি ভিলেজ। এই পালামপুরটা দেখো কোথায়, কোথায় বলছে, একটা লোকেশন দিতে হবে। লোকেশনটা কি বলছে, পালামপুর ইজ কানেক্টেড উইথ নেইবরিং ভিলেজেস অ্যান্ড টাউনস। কি কি? রায়গঞ্জ, আ বিগ ভিলেজ, ইজ 3 কিলোমিটার ফ্রম পালামপুর, and all weather road connected to the village to Raiganj and further on to the nearest small town শাহপুর। দেখো, আমি কিন্তু তোমাদের পুরো চ্যাপ্টার থেকে, বই থেকে কিন্তু লাইন তুলে ধরে ডিসকাশন করছি, মানে পেজ টু পেজ, লাইন টু লাইন ডিসকাশন কিন্তু এখানে আমি করছি। এইটা যদি তোমরা শোনো, তোমাদেরকে কিন্তু আর কিছু ইকোনমিক্স নিয়ে ভাবতে হবে না আর কি। আচ্ছা, এবার বলছে এখানকার ইনফ্রাস্ট্রাকচার কন্ডিশন কেমন ছিল।
কি বলছে, পালামপুর হ্যাজ ফেয়ারলি ওয়েল ডেভেলপড সিস্টেম অফ রোড, ট্রান্সপোর্ট, ইলেকট্রিসিটি, ইরিগেশন, স্কুল, হেলথ হেলথ সেন্টার্স, এই সমস্তগুলো আছে, কম্প্রাইজেস দিস ফেসিলিটিস উইথ দিস ইন ইউর নিয়ার বাই ভিলেজ। তাহলে এই যে জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো কি তুমি ফাইন্ড আউট করবে তোমাদের নিয়ার বাই কোনো ভিলেজে কি এত কিছু সুযোগ সুবিধা আছে। মানে গ্রামের মানেই রাস্তা খারাপ বা ট্রান্সপোর্ট খারাপ, ইলেকট্রিসিটি ভালো নেই, ইরিগেশন অ্যাভেলেবল নেই, এ ধরনের সব কিছু যে একটা ভিলেজের মধ্যে পাওয়া যাবে আমাদের ইন্ডিয়াতে, এটা কিন্তু খুব কম, নাম্বারটা খুব কম। সেই জন্য এই পালামপুর যেটা আইডিয়াল ভিলেজ বলা হচ্ছে, যে এখানে সবগুলো কিন্তু ঠিকঠাক আছে। আচ্ছা, এখানকার কি যে কোনো ভিলেজ মানে তুমি জানবা যে এগ্রিকালচারাল বা ফার্মিংটা কিন্তু এদের মেইন প্রোডাকশন অ্যাক্টিভিটি। এখানে আদার অ্যাক্টিভিটি কিছু আছে, নন ফার্ম অ্যাক্টিভিটিস, কীরকম স্মল ম্যানুফ্যাকচারিং হতে পারে, এখানে ট্রান্সপোর্ট নিয়ে থাকতে পারে, কেউ শপকিপিং নিয়ে থাকতে পারে। এই দেখো এই যে পিকচারগুলো দিচ্ছে, এই পিকচারগুলো কি বলছে, এই ছোটো ছোটো টোটো অটো চালাচ্ছে, কিংবা হয়তো কী বলে ভেন্ডার দুধ দিচ্ছে, ছোট ছোট ইন্ডাস্ট্রিজ থাকতে পারে। এই ধরনের ভিন্ন ভিন্ন ভিলেজে ভিন্ন ভিন্ন পিকচার তোমরা দেখতে পাবে। এবার এই যে প্রোডাকশন যে আমরা করব, এই প্রোডাকশনের অবশ্যই তোমরা দেখবে যে কয়েকটা ফ্যাক্টর ছাড়া কিন্তু প্রোডাকশন করা সম্ভব নয়। কি কি ফ্যাক্টর আমরা বলছি, 4 ফ্যাক্টরস, 4টা ফ্যাক্টর আমরা এখানে ইনক্লুড করছি। কি কি? এক নাম্বার তো আমাদের ল্যান্ড লাগবেই, যে কোনো প্রোডাকশনের জন্য কিন্তু আমাদের ল্যান্ড লাগবেই। এবার সেই ল্যান্ডটাকে যদি কোনো লেবার কাজ না করে সেটা কিন্তু মিনিংলেস। তাহলে ল্যান্ড লাগলো, লেবার লাগলো, আর কি লাগবে, ফিজিক্যাল ক্যাপিটাল। এই ফিজিক্যাল ক্যাপিটালের মধ্যে কি আসছে, দুটো টাইপের, একটা হচ্ছে তোমাদের ফিক্সড ক্যাপিটাল, আর একটা হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটালটা কি, ধরো যেই ক্যাপিটালটা তুমি কিনলে, একবার কিনলে বারবার তুমি ইউজ করতে পারছো। এই যেমন ধরো কোনো টুলস কিনলে বা মেশিন কিনলে বা কোনো বিল্ডিং তৈরি করলে, সেটা একবারে কিন্তু নষ্ট হয়ে যাবে না, ইয়ার আফটার ইয়ার এটা কিন্তু চলতে থাকবে। সে কারণে আমরা এটাকে বলছি ফিক্সড ক্যাপিটাল। আর একটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা কিনা আমাদের কাজ করলে নষ্ট হয়ে যাবে। তাহলে আমি প্রথমে বললাম ল্যান্ড লাগবে, লেবার লাগবে, ফিজিক্যাল ক্যাপিটাল। ফিজিক্যাল ক্যাপিটালের মধ্যে দুটো পার্ট বললাম, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, একটা ওয়ার্কিং ক্যাপিটাল। আর একটা হচ্ছে যে হিউম্যান ক্যাপিটাল। যত কিছু ক্যাপিটাল যা আছে, এই হিউম্যান ক্যাপিটাল ছাড়া কিন্তু কোনো ক্যাপিটালই মিনিংফুল হয়ে উঠতে পারবে না। মানুষের ব্রেন বা নলেজ, এইটা যদি না লাগে, মানুষের টয়েলস এটা যদি না লাগে, তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। সেই জন্য এই আমাদের উই নিড নলেজেস অ্যান্ড এন্টারপ্রাইজ টু বি এবল টু পুট টুগেদার ল্যান্ড, লেবার, ফিজিক্যাল ক্যাপিটাল, তাহলেই কিন্তু প্রোডাকশনটা প্রপারলি হবে। এখন আমরা আসছি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। কি কি ফ্যাক্টর লাগবে, দেখো একটা প্রোডাকশন করতে গেলে কিছু অর্গানাইজ করতে হবে। কি কি? ল্যান্ড লাগবে, লেবার লাগবে, ফিজিক্যাল ক্যাপিটাল লাগবে, হিউম্যান ক্যাপিটাল লাগবে। এই চারটাকে মিলে আমরা বলবো ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, চারটা জিনিস কি কি বললো, ল্যান্ড বললো, লেবার বললো, ফিজিক্যাল ক্যাপিটাল বললো, আর হিউম্যান ক্যাপিটাল বললো। এই মনে রাখবে ফিজিক্যাল ক্যাপিটালের মধ্যে কিন্তু একটু আগে আমি বললাম ওয়ার্কিং ক্যাপিটাল, ফিক্সড ক্যাপিটাল। আচ্ছা, সেই সঙ্গে হিউম্যান ক্যাপিটালটা কিন্তু লাগবেই। এবার আমি আসছি এই যে প্রোডাকশনটা আমি একটু আগে তোমাদেরকে বারবার করে একই জিনিস বারবার করে বলছি, যে এটাকে যেন তোমাদের মাথায় একদম গেঁথে যায়। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই চারটা দিয়ে কিন্তু আমাদের আসবে হচ্ছে এই প্রোডাকশন। এনি কাইন্ড অফ প্রোডাকশন, সেটা এগ্রিকালচার হতে পারে, সেটা ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, প্রোডাকশন করতে গেলে কিন্তু এই চারটা জিনিস লাগবেই। এবার আরেকটা জিনিস তোমাদেরকে বলি, ইকোনমিক্স পড়তে গেলে কতগুলো টার্ম তোমাদের কাছে পরিষ্কার রাখতে হবে। কি কি? ফার্স্ট হচ্ছে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। এই যে প্রোডাকশন আমরা বলছি, এখানে কিন্তু প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, তিনটা মিলিয়ে কিন্তু এই প্রোডাকশন শব্দটাকে আমরা ইউজ করছি। প্রাইমারি মিনস তোমরা জানো নেচার বেসড ওয়ার্ক, সেকেন্ডারি মিনস তোমরা জানো যে ইন্ডাস্ট্রিয়াল পারপাস,
আর টার্সিয়ারি মিনস সার্ভিস সেক্টর। যখন আমরা জিডিপি বলছি উইদিন আ ফিনান্সিয়াল ইয়ার, মাইন্ড ইট, ফিনান্সিয়াল ইয়ার আমাদের কিন্তু অনেকগুলো ইয়ার, ধরো ক্যালেন্ডার ইয়ার তোমরা জানো যে জানুয়ারি টু ডিসেম্বর, ফিনান্সিয়াল ইয়ার তোমরা জানো এপ্রিল টু মার্চ। তাহলে একটা ফিনান্সিয়াল ইয়ারে এই তিনটা সেক্টর থেকে যে ইনকামটা গভর্নমেন্টের আসছে দ্যাট ইজ কল্ড জিডিপি। যে কোনো কান্ট্রি আমরা আগে বলি জিডিপি কেমন, জিডিপি কত বাড়ছে, এই ব্যাপারটা আর কি। এরপরে আমরা আসছি জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাকশন। তাহলে ডিফারেন্সটা কি হলো, ডোমেস্টিক আর ন্যাশনালে কি পার্থক্য? দেখো জিএনপি যখন আমরা বলছি তখন মনে রাখবে যে উইদিন দ্য কান্ট্রি প্লাস ফ্রম অ্যাব্রড। মানে কি, ধরো আমাদের বহু ছেলে মেয়ে বাইরে আছে, তারা ইনকাম করছে, করে আমাদের কান্ট্রিতে পাঠাচ্ছে। তাহলে ওই ডোমেস্টিক প্লাস অ্যাব্রড দুটো মিলিয়ে আসছে জিএনপি। আর এনএনপিটা কি? এনএনপি মানে হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাকশন। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস আফটার এক্সপেন্ডিচার, after expenditure whatever the portion remains towards the government, that is net national production. আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো একটা লোকের 10,000 আর্নিং, এবার 10,000 থেকে সেই লোকটি ফুড পারপাস, এডুকেশন পারপাস, মেডিকেল পারপাস সে হয়তো এক মান্থে এক্সপেন্স করলো 9,500। এই যে রিমেইনিং 500 দ্যাট ইজ হিজ নেট ইনকাম বা নেট প্রোডাকশন, থেকে গেল এই টাকাটা। বোঝা গেল? সেরকম ন্যাশনালের ক্ষেত্রে তাই গভর্নমেন্ট যখন আর্নিং করছে অ্যাট দ্য সেম টাইম দে আর মেকিং হিউজ এক্সপেন্ডিচার্স লাইক কনস্ট্রাকশন অফ রোডস, ব্রিজেস, বিল্ডিংস, ড্যামস এক্সেট্রা, plenty of money they are using, and after expenditure whatever the remains that is called net national production হলো। এইবার আসছি আমরা ফার্মিং ইন পালামপুর। দেখো ফার্মিং যে কোনো রুরাল এরিয়াতে তোমরা জানবে যে তোমাদের ফার্মিংটা কিন্তু রুরাল এরিয়ায় প্রাইম অ্যাক্টিভিটি। এখানে 75% পিপুল কিন্তু তারা ওয়ার্কিং ডিপেন্ডেন্ট অন ফার্মিং ফর দেয়ার লাইভলিহুড। দেখো 75% পিপুল তাদের লাইভলিহুডের জন্য ডিপেন্ড করে আছে ফার্মিংয়ের উপর। দে কুড বি ফার্মার্স অর ফার্ম লেবার। দেখো আমার জমি থাকতে পারে বা আমার জমি নেই, আমি অন্যের লেবারে কাজ করি। ল্যান্ড এরিয়া আন্ডার কাল্টিভেশন ইজ প্র্যাকটিক্যালি ফিক্সড। দেখো এই যে জমিটা, এই জমিটা তো ফিক্সড, আমাদের জমি তো বাড়াতে পারছি না, এবার এর মধ্যে ডিভিশন করছি, এর মধ্যে আমরা কাজকর্ম করছি, সেই জন্য এটা এইবার এই যে ফিক্সড ল্যান্ডটা, এই ল্যান্ডটাকে আমরা প্রোডাকশন কি করে বাড়াবো? দেখো ডেফিনেটলি ডে ইন অ্যান্ড ডে আউট পপুলেশন সমানে বাড়ছে, আবার ফর সেটেলমেন্ট আমাদের কিন্তু জমি অনেক কমে যাচ্ছে। তাহলে এটাকে কম্পেনসেট করব কি করে? জমি কমে যাচ্ছে, মানুষ বাড়ছে, তাহলে ফুড নিড বেশি লাগছে, আবার জমি কমে যাচ্ছে, তাহলে কি করে করব? সেই কারণে কোশ্চেনটা আসলো, ইজ দেয়ার এ ওয়ে ওয়ান ক্যান গ্রো মোর ফ্রম দ্য সেম ল্যান্ড? একটা ল্যান্ড থেকে আমরা বেশি গ্রো করতে পারবো, কি করে করব? জমি তো আমাদের ফিক্সড, এই ফিক্সড জমি থেকে আমি কি করে এক্সেস প্রোডাকশন করব তার এখন কিছু বুদ্ধি। কি বলছে? ফার্স্ট হচ্ছে আমাদের ইরিগেশন ফেসিলিটিস করতে হবে। দেখো আমরা মেইনলি মনসুন ডিপেন্ডেন্ট, অর্থাৎ জুন টু সেপ্টেম্বর ইন্ডিয়াতে কিন্তু রেইনফলটা অ্যাডিকুয়েটলি হয়। তাহলে অক্টোবর টু মে আমরা কি করব? সেই সময় আমাদেরকে ইরিগেশন ফেসিলিটির উপর ডিপেন্ড করতে হবে, তাহলে কিন্তু একমাত্র আমরা প্রপারলি প্রোডাকশনটা করতে পারবো। তার মানে কি, বছরে ইয়ারলি আমরা যদি একবারের জায়গায় দুবার বা তিনবার যদি আমরা প্রোডাকশন করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রোডাকশন রেটটা বেড়ে যাবে। আর কি, আর একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ক্রেডিট।
এই ব্যাপারটা কি ইনস্টিটিউশনাল ক্রেডিট, দেখো যে কোনো ফার্মারের লোন চাই, লোন ছাড়া কিন্তু সে কাজ করতে পারে না। এবার এরা কি করে, ল্যান্ডলেস যারা ফার্মার, কি বলে, যারা মার্জিনাল ফার্মার, তারা কি করে, এই রুরাল এরিয়াতে ব্যাংক বা কোঅপারেটিভ যখন থাকে না, তখন তারা এই রুরাল মানি লেন্ডারদের কাছ থেকে লোন করে এবং এরা ওদেরকে দারুণভাবে ঠকায়, চিট করে। তো সেটাকে যদি আমি অ্যাভয়েড করাতে চাই, যদি আমরা ব্যাংক বা কোঅপারেটিভস আমরা এক্সেস প্রোভাইড করতে পারি রুরাল এরিয়াতে, তাহলে কিন্তু তাদেরকে আমরা এই চিটিং থেকে প্রিভেন্ট করতে পারবো। তাহলে তাদের ইকোনমিটা এনহ্যান্স হবে, তাদের ইকোনমি যদি এনহ্যান্স হয় তাহলে তার ন্যাশনাল ইকোনমি ইমপ্রুভ হবে। এই বিষয়গুলোকে আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। আরও কি করতে পারি আমরা, আমরা আরও কিছু তাদেরকে টিপস দিতে পারি। কীরকম, ধরো এগ্রিকালচারাল এডুকেশন দিতে পারি। মাইন্ড ইট, এগ্রিকালচারাল এডুকেশন, আমরা কিন্তু জেনারেল এডুকেশন বলিনি। দেখো মেজর কেসে দেখতে পাবে যে রুরাল এরিয়ার লোকজন এরা কিন্তু আনপার গাভার, তো তাহলে এরা পড়াশোনা করেনি রাইট টাইমে। তাহলে আমরা যদি ধরো থ্রু টেলিভিশন বা এনি আদার ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যদি আমাদের এদেরকে এগ্রিকালচারাল এডুকেশনটা প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু এরা অনেক বেশি এনহ্যান্সড হতে পারবে। তাহলে তারা প্রপার বা সাইন্টিফিক ওয়েতে তারা কাল্টিভেশনটা করতে পারবে। আর একটা কি, কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিং, জমিগুলো যে ফ্র্যাগমেন্টেড, এটা হচ্ছে পার্সন এ, এটা হচ্ছে পার্সন বি, এটা হচ্ছে পার্সন সি, এরকম ছোট ছোট টুকরা টুকরা জমি, এইগুলোকে যদি আমি একখানে নিয়ে আসতে পারি, মালিকানাকে সেম রাখলাম, বাই কিপিং দ্য ওনারশিপ ইন দ্য সেম, আমরা একসঙ্গে নিয়ে আসলাম, একসঙ্গে বড় ল্যান্ড হয়ে গেল, আমরা সেটাকে কাল্টিভেশন করছি, তাহলে প্রোডাকশন কিন্তু অনেক বেশি হবে। আর কি, কোঅপারেটিভ ফার্মিং, আমরা মডার্ন টেকনোলজিস নিয়ে আসবো, আমরা আরও অনেক কি বলে ইরিগেশন বা ম্যানুয়াল আর যা যা লাগবে আমাদের প্রোডাকশনের জন্য সব কিছু একসঙ্গে নিয়ে আসলাম, নিয়ে এসে একসঙ্গে ইনভেস্টমেন্ট করলাম, করে আমরা চাষ করছি, প্রোডাকশন বাড়বে। আর কি, প্রভিশন অফ বেটার ম্যানিওর সিডস, দেখো রুরাল এরিয়ার লোকজন কি করে তোমরা শুনলে অবাক হবে, যে এরা প্রিভিয়াস ইয়ারে যে ধানটা বা গমটা উঠেছিল সেটাকেই তারা রেখে দিয়েছে কিছুটা, এবার সেটাকেই তারা আবার নেক্সট ইয়ারে ফেলে দিচ্ছে, সেখান থেকে চাষ করছে। তাহলে ন্যাচারালি প্রোডাকশন লেভেলটা কম হবে, কারণ ওই সিডটার থেকে অ্যাডিকুয়েট ক্রপস তোমরা পাবে না। ইন আদার ওয়ার্ডস, আমরা যদি HYB সিডস বা সিনথেটিক ফার্টিলাইজার এই সমস্ত কিনি, তাহলে কিন্তু আমরা সহজে প্রোডাকশন লেভেলটাকে বাড়াতে পারবো। হলো? আচ্ছা, এবার আমরা আসছি, দেখো আমাদের ইন্ডিয়াতে 1950 থেকে যে আমরা প্রপারলি করছি, আমাদের কিন্তু অ্যাডিকুয়েট হচ্ছিল না, কিন্তু আমরা দেখলাম যে 1967-68-এ একটা ল্যান্ডমার্ক ইভেন্ট ঘটলো, দ্যাট ইজ গ্রিন রেভলিউশন। জিনিসটা কি হলো, ডক্টর MS স্বামীনাথন লঞ্চড এ পাইলট প্রজেক্ট, কোথায় করলো, ইন পাঞ্জাব, হরিয়ানা, ওয়েস্টার্ন ইউপি। সেখানে কি করলো, সে বলল বাই ইউজিং সিনথেটিক ফার্টিলাইজার, পেস্টিসাইড, ইরিগেশন এই সমস্ত দিল, দিয়ে প্রোডাকশন লেভেলটা অনেকখানি ইনক্রিজ করে গেল। দেখা গেল যে আগে একটা 1 একর ল্যান্ড থেকে হয়তো 5 কুইন্টাল, একটা এক্সাম্পল বলছি, 5 কুইন্টাল হচ্ছিল, এখন সেটা আমরা দেখতে পাচ্ছি 15 কুইন্টাল হচ্ছে, 15 কেজি না, কুইন্টাল। হলো? আচ্ছা, এই যে গ্রিন রেভলিউশন, এই গ্রিন রেভলিউশনে আমাদের এফেক্টটা কি আসলো, দেখো ফার্স্ট হচ্ছে ইনক্রিজ ইন এগ্রিকালচার প্রোডাকশন, ডেফিনেটলি হবে। প্রসপারিটি অফ ফার্মার, যখন প্রোডাকশন বেশি হবে ডেফিনেটলি এদের প্রসপারিটি, ইকোনমিক কন্ডিশন ভালো হবে। রিডাকশন ইন ইম্পোর্ট অফ ফুড গ্রেইনস, 1950-তে আমাদের বাইরের কান্ট্রি থেকে ফুড গ্রেইনস নিয়ে আসতে হতো, কিন্তু এখন আমরা সেই ফুড গ্রেন আনা বন্ধ করে দিয়েছি। তবে কি, ক্যাপিটালিস্টিক ফার্মিং, অর্থাৎ আমরা ইনভেস্টমেন্ট বেশি করে ফার্ম করতে পারছি। তারপরে কি বলছে,
প্লাউইং ব্যাক অফ প্রফিট, আমরা প্রফিট প্লাউইংয়ের করে প্রফিট আর্ন করছি। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ডেফিনেটলি এগ্রিকালচার সেক্টর যদি প্রোডাকশন হাই হয় তাহলে তারা ইন্ডাস্ট্রিতে তারা র মেটেরিয়াল সাপ্লাই করতে পারবে। আর কি, রুরাল এমপ্লয়মেন্ট, আগে যেমন লোকজন গ্রামে কাজ পেত না, এখন কিন্তু গ্রামের লোকজন গ্রামেই কাজ পাওয়া শুরু করে দিল। হলো? আচ্ছা, কিন্তু এই গ্রিন রেভলিউশনের কিন্তু কিছু ড্রব্যাকস রয়ে গেছে। কীরকম? যেমন ধরো একটা জমিতে যখন ওয়ান্স টোয়াইস থাইস সমানে আমরা ক্রপস প্রোডাকশন করছি, ডেফিনেটলি এর কিন্তু ফার্টিলিটি কমে যাবে। তারপরে কি, আমরা যত বেশি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করব তত কিন্তু আমাদের সেই জমির ন্যাচারাল ক্যাপাসিটিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে আন্ডারগ্রাউন্ড টেবিল থেকে আমরা ওয়াটারটা তুলে নিয়ে আসি, ফলে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা কমে যাচ্ছে। এই সমস্ত জন্য আরও কি হবে না, আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন ক্রিয়েট করবে, গ্রাউন্ড ওয়াটার টেবিল নেমে যাচ্ছে। আর গ্রাউন্ড ওয়াটার টেবিল যদি একবার নেমে যায় সেটা কিন্তু কন্ট্রোল করা সহজ ব্যাপার নয়। তো এই ধরনের প্রবলেমস কিন্তু আসবে। দেখো, যে কোনো জিনিসের গুড অ্যান্ড ব্যাড দুটো সাইডই কিন্তু অবশ্যই আছে। তো সেই জন্য আমাদের দেখতে হবে কোনটা করলে বেটার হবে। অর্থাৎ আমাদের পপুলেশন সমানে বাড়ছে, আমাদের ল্যান্ড কমে যাচ্ছে, দেন হোয়াট ক্যান উই ডু? দ্য অনলি অল্টারনেটিভ দ্যাট ইজ টু ফলো আপ দ্য প্রসিডিওর শোন ইন দ্য গ্রিন রেভলিউশন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসছি। দেখো, আমাদের এখানে কম্পারেটিভ স্টাডিজ দেওয়া হচ্ছে যে হাউ ইজ ল্যান্ড ডিস্ট্রিবিউটেড বিটুইন ফার্মার্স অফ পালমপুর। দেখো, কাল্টিভেটেড এরিয়া আর এটা হচ্ছে যে নন কাল্টিভেটেড এরিয়া। দেখো, মার্জিনাল আর স্মল ফার্মারদের কাছে এই, অর্থাৎ যাদের কাছে লেস দেন 2 হেক্টর অফ ল্যান্ড, আর এখানে দেখো মিডিয়াম অ্যান্ড লার্জ ফার্মার মোর দেন 2 হেক্টর অফ ল্যান্ড। তাহলে এই যে সংখ্যাটা, এটা হচ্ছে দেখো নাম্বার অফ ফার্মার্স কতজন, যে এখানে ভালো করে দেখো মার্জিনাল স্মল ফার্মার যেটা, সেটাই কিন্তু অনেক বেশি পুরোটা। আর এখানে দেখো 55.4% এটা কাল্টিভেটেড এরিয়া, আর 44.6% এটা হচ্ছে যে আমাদের যা কারা চাষ করছে না, এই মিডিয়াম অ্যান্ড লার্জ স্কেল ফার্মার। তাহলে দেখো প্রোডাকশন লেভেলটা কোথায় কিভাবে চেঞ্জ হচ্ছে আর কি। হলো? আচ্ছা, এইবার দেখো আমরা আসছি যে এই যে ফার্মারদের কথা সমানে আমি বলছি, এদের তো টাকার দরকার আছে নাকি? তোমরা কি বলো, টাকার দরকার হবে কিনা? দেখো, ব্যাপারটা হচ্ছে যে এই ফার্মাররা, তোমরা জানো খুব ভালো মতন যে রুরাল এরিয়াতে কিন্তু এদের ব্যাংক নেই, ইন মেজর কেসেস কোঅপারেটিভস নেই। তো এরা কি করে, এই কি বলে মানি লেন্ডার্স যারা আছে রুরাল এরিয়াতে, তাদের কাছ থেকে লোনটা নেয়। অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু দারুণভাবে চিট করে। একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। দেখো, ব্যাংক সে বলছে একটা ভিলেজারকে, আমি তোমার কাছ থেকে 8% নেব। 8% মানে কি, পার 100 রুপিস আফটার 1 ইয়ার তোমাকে আমি 8% 8 টাকা চার্জ করব। কিন্তু এই যে রুরাল মানি লেন্ডার, এ বলছে 5%। হোয়াট ডাজ ইট মিন? 5% পার মান্থ। এই গ্রামের লোকটা কিন্তু বুঝতে পারলো না, এ ট্র্যাপে পড়ে গেল। এইবার কি হচ্ছে, তার মানে কি আসলো 60%। বোঝো, কোথায় 8%, কোথায় 60%, এটা কিন্তু চলে এলো। তাহলে এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে রুরাল এরিয়াতে আমাদের ক্যাপিটাল নিড আছে ফার্মারদের কাছে। তাহলে আমাদের কি করতে হবে, যাতে কিনা ওরা প্রপার টাইমে টাকাটা পায়, আর টাকাটা ঠিকঠাক পেলেই কিন্তু তারা ঠিক টাইমে চাষ করতে পারবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, রুরাল এরিয়াতে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ব্যাংক আমাদেরকে বসাতে হবে, কোঅপারেটিভস বসাতে হবে, তাহলে কিন্তু এদেরকে আমরা প্রোটেকশন দিতে পারবো, নাহলে কিন্তু সম্ভব নয়। এবং এই যে বলছে
মিডিয়াম আর লার্জ ফার্মার যারা আছে এরা কিন্তু সবসময় ব্যাংকের সঙ্গে ডিল করে, ব্যাংক, কোঅপারেটিভ এদের সঙ্গে মেনলি ডিল করে। কিন্তু যারা ছোট ছোট স্মলার যারা আছে এরা কিন্তু এই মানি লেন্ডারদের উপরেই ডিপেন্ড করে থাকে। যদি আমরা ম্যাক্সিমাম পসিবল ব্যাংকসকে ওখানে প্রোভাইড করতে পারি, অ্যারেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকবে না। তাদের রুরাল এরিয়ায় পিপুলদের কাছে ক্যাপিটাল অ্যাভেলেবল হয়ে যাবে, এবং ক্যাপিটাল অ্যাভেলেবল হলেই কিন্তু তারা প্রপারলি চাষ করতে পারবে, এবং আলটিমেটলি প্রোডাকশন হাই হবে, এবং এটা আমাদের ইকোনমিকে এনহ্যান্স করবে, ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করবে। আচ্ছা, এইবার দেখো সেল অফ সারপ্লাস ফার্ম প্রোডাকশন। সারপ্লাস ফার্ম প্রোডাকশন, দেখো সারপ্লাস মানে কি? এক্সেস, তাই তো? বলছে যে যখন স্মল ফার্মারদের কিছু বেশি হলো আর কি, তারা নিজেদের ফ্যামিলির জন্য রেখে দিচ্ছে, কাউকে অল্প কিছু দিয়ে দিল, বা রুরাল এরিয়া যে উইকলি মার্কেটগুলো বসে, যেটাকে হাট বলে, সেখানে বসছে, সেখানে অল্প একটু দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। কিন্তু যারা কিনা মিডিয়াম বা লার্জ ফার্মার, এরা কিন্তু প্রফিটের জন্য তারা সোজা মার্কেটে নিয়ে চলে যায়, মার্কেটে গিয়ে প্রপার ভ্যালুতে সেল করছে। এই সেল করার জন্য কিন্তু এদের প্রফিট মার্জিনটা অনেক বেশি হয়ে যায়, কারণ দে ডু নট অ্যালাউ মিডলম্যান, বা যাকে বলে দালাল বা ফোরে, এদেরকে অ্যালাউ করে না। সে কারণে যদি আমরা রুরাল এরিয়াতে প্রপারলি আমরা উইকলি মার্কেট অ্যারেঞ্জ করতে পারি, যেখান থেকে গভর্নমেন্ট পারচেস করবে, তাহলে কিন্তু এই লোকগুলো কিন্তু চিট হবে না। হলো? তাহলে দেখো মিডিয়াম অ্যান্ড লার্জ ফার্মার যারা আছে তারা কিন্তু এক তো ব্যাংক থেকে তারা লোন নিচ্ছে, 2 নাম্বার তারা হচ্ছে যে প্রপার মার্কেটে গিয়ে সেল করছে, ন্যাচারালি তাদের প্রফিট কিন্তু বেশি হবেই হবে। হলো? এইবার দেখো আমরা দেখতে পাই রুরাল এরিয়াতে বেশ কিছু লোক আছে যারা নন ফার্ম প্রোডাকশন অ্যাক্টিভিটিস করে। নন ফার্ম বলতে কি বোঝাচ্ছে? যারা এগ্রিকালচার করছে আদার দেন এগ্রিকালচার। কি কি? মেইনলি ফার্স্ট আসলো ডেয়ারি, দুধের ব্যবসা করছে, কিছু লোক আছে শপকিপিং করছে, কিছু লোক আছে ম্যানুফ্যাকচারিং করছে, কিছু আছে টিচার, কিছু আছে ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত। অল দিস এর কিন্তু কমন পিকচার ইউ ক্যান ফাইন্ড ইন এনি ভিলেজ, এনি রুরাল এরিয়া, তোমরা কিন্তু এটাকে দেখতে পাবে। আচ্ছা, এই মিল্ক যারা তৈরি করছে এরা কি হচ্ছে? সেলিং মিল্ক, তারা মিল্কটাকে সেল করে দিচ্ছে নিয়ার বাই মার্কেটে। যারা ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড তারা কি হচ্ছে? প্রডিউসিং গুডস লাইক জ্যাগারি, গুড তৈরি করছে। যারা শপকিপিং তারা কি করছে? সাপ্লাইং ডেলি নিডস আইটেম টু দ্য পিপল, অর্থাৎ রুরাল এরিয়াতে যাদের ডে টু ডে যা রিকোয়ারমেন্টস আছে সেগুলো তারা নিয়ে আসছে এবং বিক্রি করছে। আর কি? ট্রান্সপোর্ট, কেউ টোটো চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে, কেউ ছোটোখাটো গাড়ি চালাচ্ছে, এই সমস্ত আর কি। আর কি? কিছু টিচার যারা কম্পিউটার ক্লাস নিচ্ছে স্টুডেন্টদেরকে, বা প্রাইভেট পড়াচ্ছে, এই সমস্ত করেও কিন্তু তাদের চলছে। তাহলে অল দিস আর অ্যাক্টিভিটিস, বাট দিস আর নন ফার্মিং অ্যাক্টিভিটিস। মাইন্ড ইট, আমি আগে বলছিলাম ইন রুরাল এরিয়া মেজরিটি অ্যাটাচড উইথ ফার্মিং, ফার্মিং এর সঙ্গে অ্যাটাচ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট আর দ্য আদার অ্যাক্টিভিটিস অ্যাসোসিয়েটেড উইথ নন ফার্মিং অ্যাক্টিভিটিস। হয়ে গেল? আচ্ছা, এরপরে আমরা আসছি হচ্ছে যে এই যে ডেয়ারি ফার্মিং বা শপকিপিং, এগুলো কিন্তু শুধু পালনপুরের জন্য তা কিন্তু নয়, ইন অল ভিলেজেস। দেখো এরা কিন্তু রুরাল এরিয়ায় কি করছে? যে গ্রামের যে রাস্তার ধারে আছে কিছু গ্রাস আছে, সেগুলোকে তুলে নিয়ে আসলো, হ্যাঁ, কিছু জোয়ার বাজরা নিয়ে আসলো, হ্যাঁ, রেনি সিজনে তৈরি করছে, সেগুলোই খাওয়াচ্ছে, সেখান থেকে মিল পেয়ে যাচ্ছে আর কি। শপকিপিং যেমন আছে, কেউ বাড়ির সঙ্গে লাগিয়ে দোকান কিছু তৈরি করে রেখেছে, তারা টাইম মতন করছে, ট্রেডিং করছে আর কি, এক্সচেঞ্জ অফ গুডস। আচ্ছা, তো ট্রেডিং, দ্য ট্রেডার্স অফ পালামপুর আর শপকিপার্স হু বাই ভেরিয়াস গুডস ফ্রম হোলসেল মার্কেট ইন দ্য সিটিস অ্যান্ড সেল দেম ইন দ্য ভিলেজ। এটা খুব কমন জিনিস যে তারা কি করবে? হোলসেল মার্কেট থেকে কিনে নিয়ে আসবে, নিয়ে এসে তারা রিটেলে বিক্রি করবে। কেন কি? ধরো একটা এক্সাম্পল বলছি, একটা সার্ফ,
হয়তো 40 রুপিস পার কেজি সে হয়তো নিয়ে আসছে, সে সেটাকে বিক্রি করছে 50 রুপিস পার কেজি। হ্যাঁ, তাহলে এটা কেন হলো? এই যে সে ক্যারি করে নিয়ে আসলো, তার সে যেদিন আনবে সেদিনই বিক্রি হবে তা তো নয়, তাকে তো লাভ রাখতে লাগবে। সেই কারণে আমরা দেখলাম যে এখানটাতে সে এই বেনিফিটটা রাখলো আর কি, এইভাবে তার সংসারটা চলছে। হলো। তারপরে দেখো আরও কিছু আছে ট্রান্সপোর্ট সেক্টর। এই যে দেখো টাঙাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, হ্যাঁ, জিপ গাড়ি কেউ চালাচ্ছে, কেউ কেউ জিপ চালাচ্ছে, কেউ ট্র্যাক্টর চালাচ্ছে, কেউ ট্রাক ড্রাইভার করছে, এরকম করে বিভিন্ন ট্র্যাডিশনাল বুলক কার্ট চালাচ্ছে। এই যে কাজগুলো করছে, এই কাজগুলোর মাধ্যমে কিন্তু তারা সার্ভিসেস প্রোভাইড করছে। এই সার্ভিসের মাধ্যম দিয়ে কিন্তু তারা তাদের আর্নিং করছে, সেই আর্নিং দিয়ে তাদের লাইভলিহুড লিড করছে। তাহলে এভাবে আমরা দেখলাম যে রুরাল এরিয়াতে কিভাবে আদার দেন ফার্মিং অ্যাক্টিভিটিস পিপুলরা অ্যাটাচ হয়ে আছে। এবং এই যে পিকচারটা বলছি আমি পালমপুরের, এটা কিন্তু শুধু পালমপুর, আমি আবার বলছি, ইট ইজ দ্য ইমাজিনারি ভিলেজ। Actually, in all villages, you can find the same picture. Wherever you go, you can find the same picture. তো এই হচ্ছে তোমাদের মেন ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রবলেম থাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো। এছাড়াও আমি আবার তোমাদের রিপিট করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। থ্যাংক ইউ।